Okay, good morning to everyone. So today our day three session will conduct first of all the optimization and frequency calculation for a particular ligand, and then we'll see geometrical optimization means different types of bound distance, angle, dihedral calculation, and then we'll go directly to thermodynamic analysis like enthalpy calculation, gives free energy, dipole moment, etc. And then we'll see orbital analysis like HOMO-LUMO calculation, their energy gap, hardness, softness, potential. Then electrostatic potential map analysis. And finally, we'll see different types of spectral characterization like FTIR, Raman, BCD, UV. Okay, so and this whole calculations we can also see from another server named OIMO server. Okay, so we'll discuss today about it. Okay, আমরা গত ক্লাসে হচ্ছে লিগ্যান্ড প্রিপারেশন প্রোটিন প্রিপারেশন দেখেছি। তোমরা কোন লিগ্যান্ডের প্রিপারেশন করেছো একটু বলো তো আমাকে। স্যার অ্যাসপিরিন স্যার। অ্যাসপিরিন প্রিপারেশন করেছো। আজকে অ্যাসপিরিনের ক্ষেত্রে আমরা অপটিমাইজেশন প্লাস ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন দেখবো, ঠিক আছে? ওকে, তো আজকে আমরা একটা লিগ্যান্ডের ক্ষেত্রে দেখবো কিভাবে অপটিমাইজেশন এবং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে হবে। তো আমরা প্রথমে কি করেছিলাম, একটা পার্টিকুলার লিগ্যান্ড আমরা হচ্ছে পাবকেম থেকে যখন ডাউনলোড করেছি কিংবা নিজেরা যখন গজবিতে ড্র করেছি, ড্র করার পরে সেটাকে আমাদের এনার্জি মিনিমাইজেশন করতে হচ্ছে, ঠিক আছে? সো এনার্জি মিনিমাইজড যেই ফাইলটা আছে, তো সেটাকে আমরা হচ্ছে অপটিমাইজেশন এবং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করব। তো প্রথমে ফাইলটাকে ওপেন করতে হবে। ওপেন করার পরে দেন হচ্ছে যে আমরা গসিয়ান ক্যালকুলেশন সেট আপে যাব। ক্যালকুলেটে গিয়ে গসিয়ান ক্যালকুলেশন সেট আপ। তো তোমরা তোমাদের অ্যাসপিরিন ফাইলের ক্ষেত্রে তোমরা এটাকে গসবিতে ওপেন করে মাউসের রাইট বাটনে ক্লিক করে ক্যালকুলেট, সেখান থেকে গসিয়ান ক্যালকুলেশন সেট আপে চলে যাও। চলে যাওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। তো প্রথমে আমাদের এখান থেকে জব টাইপ, এখানে আমরা কিছু প্যারামিটার সেট করে দেবো, ঠিক আছে? তো জব টাইপে আমরা এখানে দেখবো অনেকগুলি অপশন আছে। এনার্জি অপটিমাইজেশন, ফ্রিকোয়েন্সি, অপ প্লাস ফ্রিকোয়েন্সি মানে অপটিমাইজেশন প্লাস ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, এরকম অনেকগুলি অপশন আছে। যদি আমরা ড্রাগের এনার্জি ক্যালকুলেশন করতে চাই তাহলে শুধু এনার্জি ক্লিক করব, শুধু অপটিমাইজেশন করতে চাইলে অপটিমাইজেশন, শুধু ফ্রিকোয়েন্সি চাইলে ফ্রিকোয়েন্সি। আর একসাথে যদি দুটো চাই তাহলে অপ প্লাস ফ্রিকোয়েন্সি মানে অপটিমাইজেশন প্লাস ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন আমরা করবো। এখান থেকে বিসিডিটাকে অন করে দিব, অর্থাৎ আমরা এফটিআইআর, রমন এবং হচ্ছে বিসিডি, তো বিসিডির ফিগারটা আমরা চাই। যদি বিসিডির প্রয়োজন না হয় তাহলে এটাকে আনচেক দিয়ে দিতে পারবো। আমরা তিন ধরনের স্পেকট্রাল ক্যারেক্টারাইজেশন আমরা শেষের দিকে দেখবো, সেই জন্য বিসিডিটাকে আমরা এখানে মার্ক করে দিলাম, ঠিক আছে? এখানে আর বাকি আর কোনো প্যারামিটার তেমন চেঞ্জ করতে হবে না। আচ্ছা, রমন, রমনটা ইয়েস দিয়ে দেবো, যেহেতু আমরা রমন ক্যালকুলেশন করবো, তো রমনটাকে আমরা ইয়েস দিয়ে দেবো, ঠিক আছে? আর আর তেমন কোনো ইয়ে দিতে হবে না। আর বিসিডিটাকে আমরা চেক দিয়ে দিব, বিশেষ করে সিস ট্রান্স দেখার জন্য, ঠিক আছে? আচ্ছা, তারপরে ম্যাথডে চলে যাই। ম্যাথডে চলে যাই, সেখানে আমরা ম্যাথডের শুরুতে আমরা গ্রাউন্ড স্টেট দিব, অর্থাৎ তোমরা পড়ে এসছো ইন্টারমিডিয়েটে যে কোনো একটা ইলেকট্রনস যখন কোনো একটা অ্যাটমস থেকে যখন জাম্প করে, গ্রাউন্ড স্টেট থেকে সে জাম্প করে আপার স্টেজে সে চলে যায়। তো মেথডে শুরুতে আমরা গ্রাউন্ড স্টেট মার্ক করে দেব। আর কোন মেথডে আমরা এই পুরো অপটিমাইজেশন প্লাস ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনটা করবো, এখানে অনেকগুলি মেথড আছে। হার্ট্রি, ফক এবং হচ্ছে ডিএফটি, এই দুটো মেথড সব থেকে বেশি পরিমাণে ইউজ হয়। তো তার মধ্যে সব থেকে র্যান্ডমলি এবং কমন ইউজ হয় ডিএফটি মেথড, ডেনসিটি ফাংশনাল থিওরি যেটাকে বলা হয়। তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে এটা পড়ে আসার কথা, ডেনসিটি ফাংশনাল থিওরি কি জিনিস। তো আমরা ডিএফটি মেথড ফলো করে অপটিমাইজেশন প্লাস ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করব। তারপরে এখানে আমাদের ডিফল্ট পেন, এটা যেভাবে আছে সেভাবে থাকবে। আর বেসিস সেট,
বেসিস সেট হিসেবে এখানে সব থেকে বেশি ইউজ হয় যেমন বি3 আল ওয়াইপি, এই বেসিস সেটটা সব থেকে বেশি ইউজ হয়। তো আমরা এটা মার্ক করে দিলাম, ঠিক আছে। আচ্ছা বি3 আল ওয়াইপি এটা আমাদের মেথডের আন্ডারে। আর বেসিস সেট হচ্ছে এটা, বেসিস সেট সব থেকে র্যান্ডমলি ইউজ হয় 3 to 1G আর হচ্ছে 6 3 1G, এই দুটো বেসিস সেট সব থেকে বেশি ইউজ হয়। তো আমরা 6 3 1G এটা বেসিস সেট দিয়ে দেব। তাহলে মেথড দিয়েছে DF3 মেথড, তার সাথে ডিফল্ট স্ক্রিন এবং হচ্ছে বি3 আল ওয়াইপি, আর বেসিস সেট হচ্ছে 6 3 1G, ঠিক আছে। আর তারপরে তোমরা চাইলে ডাবল স্পিন দিতে পারো। ডাবল স্পিন দেওয়ার অর্থ ইলেকট্রনসটাকে আরো আপার শেলের দিকে আমরা নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ইলেকট্রন যত আপার শেলের দিকে যাবে, অর্থাৎ ইলেকট্রন যত এনার্জি প্রয়োগ করে তার শেল থেকে দূরে সরিয়ে নেওয়া হবে, তত সেটা পজিটিভ চার্জ হবে, ঠিক আছে। আর এখানে ডি দিয়ে দিতে পারো, ডি অরবিটাল। হ্যাঁ, আর এদিকে 2p অরবিটাল। এগুলি নট ম্যান্ডেটরি, ঠিক আছে, এগুলি না দিলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে আমাদের আর এখানে আর কোনো প্যারামিটার চেঞ্জ করতে হবে না। এখানে যদি আমরা টাইটেলে যাই, একটা টাইটেল দিয়ে দিতে হবে। এটা নিজেদের মতো করে টাইটেল দিয়ে দিবে, তোমার ড্রাগের নাম দিয়ে দিতে হবে। যেমন আমার ক্ষেত্রে ছিল ইবুপ্রোফেন, ঠিক আছে, তো আমি ইবুপ্রোফেনটা দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, তারপরে লিঙ্ক 0-তে, লিঙ্ক 2-তে যদি যাই, সেখানে আমাদেরকে একটু স্পেসিফিক করে দিতে হবে মেমোরি লিমিট। মেমোরি লিমিটে একটু স্পেসিফিক করে দেবো আমরা। মেমোরি লিমিট 1 GB দিয়ে দিব, ঠিক আছে। মেমোরি লিমিট 1 GB, অর্থাৎ এই পুরো অপারেশনটা কাজ করার জন্য পুরো কম্পিউটার 1 GB মেমোরি সেখানে সে ইউটিলাইজ করবে। শেয়ার প্রসেসর যদি আমরা যাই, শেয়ার প্রসেসর স্পেসিফাই করে দেব। তো শেয়ার প্রসেসর আমরা স্পেসিফাই যদি করি, তাহলে সেক্ষেত্রে আমরা 2 or 3 দিতে পারি, 2 অথবা 3। এটা বিশেষ করে কারো কম্পিউটারে কোরাই যদি 5 বা 7 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা 3 কিংবা 4 দিতে পারি। আর কম্পিউটারের প্রসেসর যদি আর একটু কম হয়, কোরাই 3 যদি হয়, সেক্ষেত্রে 2 দিয়ে দিতে পারি, ঠিক আছে। এর অর্থ হচ্ছে, ধরো আমি এখন 2 দিয়ে দিলাম, ঠিক আছে, এর অর্থ হচ্ছে আমার পুরো কম্পিউটারের অর্ধেক প্রসেসর এই হার্ড ডিস্ক এই ক্যালকুলেশনের জন্য সে ইউজ করবে, ঠিক আছে। তো আমি এই ক্যালকুলেশন চলাকালীন সময় আমি যদি কোনো কাজ করতে চাই কম্পিউটারে, আদার্স কোনো কাজ করতে চাই, তাহলে বাকি অর্ধেক যে প্রসেসর আছে ওইটুকু সাপোর্ট নিয়ে আমি করতে পারবো, পুরো প্রসেসরের সাপোর্ট আমি নিতে পারবো না। তো এইভাবে এই শেয়ার প্রসেসর আমাদেরকে মার্ক করে দিতে হয় 2 3 or 4। আমি যদি ফুল শেয়ার প্রসেসর দিয়ে দিই, তাহলে পুরো শেয়ার প্রসেসর শুধু এই অপটিমাইজেশনের জন্যই সে ইউজ করবে। তখন আমি আর আমার কোনো ব্যক্তিগত কোনো কাজ আমি আলাদাভাবে করতে পারবো না। তো এখানে প্রসেসর ডিপেন্ড করবে এটা আমার পিসি সেট আপের উপর। আমার পিসি যদি খুব ভালো মানের হয়, সেক্ষেত্রে আমি হাই প্রসেসর ইউজ করতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে শেয়ার প্রসেসর দিয়ে দিলাম। শেয়ার প্রসেসর দেওয়ার পরে আমরা আর কোনো প্যারামিটার থাকবে না। এখন যে প্যারামিটারগুলো আমি দিয়েছি সব ঠিক আছে কিনা প্রিভিউ থেকে আমি চেক করতে পারি। এই যে অপটিমাইজেশন প্লাস ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনে রমন বিসিটি থাকবে, তারপরে বি3 আল ওয়াইপি, বেসিস সেট 6 3 1G। হ্যাঁ, তো সবকিছু ঠিক আছে। তাহলে এখন আমরা হচ্ছে নিচের দিকে আমরা চলে যাব সাবমিট। সাবমিটে যাওয়ার পরে সেভ করতে হবে ফাইলটাকে। এই যে এখানে ফাইলটাকে আমরা কোথায় সেভ করতে চাই, সেই লোকেশনটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। আর এখানে এনার্জি মিনিমাইজড মোল্ড ফাইল, ঠিক আছে। তো এনার্জি মিনিমাইজেশনের সাথে আমাকে অপ্ট কথাটা লিখে দিতে হবে, অপ্ট প্লাস ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। অপ্ট প্লাস ফ্রিকোয়েন্সি আমাকে লিখে দিতে হবে। তাহলে স্ল্যাশ দিয়ে অপ্ট স্ল্যাশ ফ্রিকোয়েন্সি, তাহলে অপ্ট প্লাস ফ্রিকোয়েন্সি হিসেবে এটা আমার আমার সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আমি একটা লোকেশন
ফিক্সড করে দিলে ওই লোকেশনেই কেবলমাত্র সেইটাকে সিলেক্ট করে দেবে, ঠিক আছে? তোমরা তোমাদের মতো করে যে কোনো একটা লোকেশন তোমরা সেট করতে পারো। ওকে, সেভ করা হয়ে গেল। এখন ইয়েস দিলেই ক্যালকুলেশন শুরু হয়ে যাবে। এই যে আমি এখন ইয়েস দিয়ে দিলাম, এই যে অপটিমাইজেশন প্লাস ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন কিন্তু শুরু হয়ে গেল। এখন এটা সময় নেবে, বিশেষ করে এক এক কম্পাউন্ডের ক্ষেত্রে এক এক রকম সময় নেবে। মলিকুলার সাইজ, মলিকুলার ওয়েট, এগুলোর উপর ডিপেন্ড করে এক একটা কম্পাউন্ডের ক্ষেত্রে এক এক রকম সময় নেবে। এবং সে সাথে পিসি, পিসি যত ভালো মানের হবে, শেয়ার প্রসেসর যত ভালো হবে, তারপর হচ্ছে তোমার র্যাম যত বেশি হবে, তত দ্রুত এই ক্যালকুলেশনটা হবে। তো জেনারেলি এই অপটিমাইজেশন প্লাস ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনে একটা লম্বা সময় নেয়, মিনিমাম 6 ঘন্টা, 6 ঘন্টা 8 ঘন্টা, ক্ষেত্র বিশেষে 24 আওয়ার সময় নিয়ে নেয়। আমরা এমন কিছু ক্যালকুলেশন কিছুদিন আগে করেছিলাম, ওখানে একটা অপটিমাইজেশন প্লাস ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে প্রায় 2 দিন সময় লেগেছে। তার মানে একটা না 2 দিন তোমার পিসিটাকে অন রাখতে হবে, এই ক্যালকুলেশন চলতে থাকবে, ঠিক আছে? আমি এটাকে স্টপ করে দিচ্ছি, আমি এটাকে স্টপ করে দিচ্ছি। তো যখন এই ক্যালকুলেশন যখন কমপ্লিট হয়ে যাবে, এরকম দুটো দুটো ফাইল তোমরা পাবে, একটা হচ্ছে চেক ফাইল আর একটা হচ্ছে লগ ফাইল। তো এই চেক ফাইল এবং লগ ফাইলগুলিকে তোমাদের সেভ করে রাখতে হবে, এগুলি নিয়েই হচ্ছে আমাদের পরবর্তীতে কাজ করতে হবে, চেক ফাইল এবং লগ ফাইল নিয়ে। তাহলে কিভাবে কমান্ড দিতে হবে অপটিমাইজেশন প্লাস ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের জন্য, আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, আমাদের তাহলে এখন ক্লোনাজিপাম রেডি করা আছে, লগ ফাইল এবং চেক ফাইল তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চেক ফাইল, এটা হচ্ছে লগ। ওকে, তো এই লগ ফাইল এবং চেক ফাইল থেকে এখন আমরা কিছু জিওমেট্রিক্যাল ক্যালকুলেশন করে দেখাবো। তোমাদের ওই যে ট্রেনিং সেশনের স্কেজুলে যদি তোমরা দেখো, প্রথমে আমরা লিগ্যান্ড অপটিমাইজেশন এবং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করলাম, তারপরে জিওমেট্রিক্যাল অপটিমাইজেশন করবো। সেখানে কি করব, ডিফারেন্ট বন্ড ডিস্টেন্স, বন্ড অ্যাঙ্গেল, ডাইহেড্রাল অ্যাঙ্গেল, এগুলি আমরা এখন ক্যালকুলেশন করে দেখবো, ঠিক আছে? তো আমরা সরাসরি লগ ফাইলে চলে যাব। এই লগ ফাইলটাকে ওপেন করতে হবে গজ ভিউতে, ঠিক আছে? তো লগ ফাইলটা আমি ওপেন করলাম গজ ভিউতে। ওপেন করার পরে এখন হচ্ছে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করব, করে রেজাল্ট সেকশনে চলে যাব। রেজাল্ট সেকশনে গেলে আমি সেখানে দেখতে পাবো যে ভাইব্রেশন, এই যে ভাইব্রেশন মোড আছে, ঠিক আছে? এই ভাইব্রেশনে ক্লিক করবো। তোমরা যে কোনো এই অপটিমাইজেশন এবং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করার আগে কোনো আহ, একটা মূল ফাইল যদি এভাবে ওপেন করো, রেজাল্ট পোর্শনে গিয়ে তখন দেখবা যে এই ভাইব্রেশন মোডটা ইনভিজিবল থাকবে, ঠিক আছে? আমরা অপটিমাইজেশন প্লাস ফ্রিকোয়েন্সি করলে এই ভাইব্রেশন অপশনটা এরকম ভিজিবল হবে। যেরকম আমরা ওখানে অ্যানিমার ছিল, অ্যানিমার কিন্তু করিনি, সেজন্য দেখো অ্যানিমার অপশনটা ইনভিজিবল, ইউভি করিনি, ইউভি ইনভিজিবল। তো যেটা করব সেটাই একমাত্র ভিজিবল হবে। তো অপটিমাইজেশন প্লাস ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন যেহেতু এই মলিকুলসটা করা হয়েছে, সেই জন্য এই ভাইব্রেশন মোডটা এখন ভিজিবল আছে। তো ভাইব্রেশন আমরা অন করলাম, করার পরে আচ্ছা, আমরা ভাইব্রেশনে যাওয়ার আগে আমরা হচ্ছে যে ইয়েতে কিছু জিওমেট্রিক্যাল অপটিমাইজেশনটা আগে দেখাইনি, আমি ভাইব্রেশনটা পরে দেখাবো। আমরা এখান থেকে আমি বলেছিলাম যে আমরা বন্ড ডিস্টেন্স, বন্ড অ্যাঙ্গেল, এগুলি আমরা ক্যালকুলেশন করবো, ঠিক আছে? তো এগুলি কিভাবে ক্যালকুলেশন করবো? হুম, এগুলি ক্যালকুলেশন করার জন্য এই যে রাইট বাটনে ক্লিক করে বিল্ডারে যাব, ঠিক আছে? বিল্ডারে যাব, বিল্ডারে গেলে এখান থেকে দেখবা মডিফাই বন্ড, হুম, মডিফাই বন্ড আর বন্ড অ্যাঙ্গেল। আচ্ছা, আমি আবারও যাচ্ছি, বিল্ডারে যাওয়ার পরে হুম, মডিফাই বন্ড, মডিফাই বন্ডে ক্লিক করার পরে এখন দেখো আমরা এখান থেকে এই যে যে কোনো দুটো
অ্যাটমস এর মাঝখানে যে ডিস্টেন্স আছে, এই ডিস্টেন্সটা আমরা ক্যালকুলেট করব। তো তার আগে কোনটা কোন মলিকুল সেটা একটু ভিজিবল করে নিই। লেভেল প্লাস হচ্ছে তাদের সিম্বলগুলি আমরা একটু ভিজিবল করে নিই। আচ্ছা, এখন সে ফর এক্সাম্পল ধরো আমরা হচ্ছে কার্বন 13 এবং হচ্ছে কার্বন 17, এই দুটোর মধ্যে বন্ড ডিস্টেন্স কত সেটা ক্যালকুলেশন করতে চাই। তাহলে আমি এই দুটো অ্যাটম মার্ক করার সাথে সাথে কিন্তু আমাকে এখানে এই যে বন্ড ডিস্টেন্স দেখাচ্ছে, এই যে 1.38252, ঠিক আছে, বন্ড ডিস্টেন্স দেখাচ্ছে। তারপরে দেখো, আমি যদি কার্বন 13 এবং কার্বন 9 এই দুটো মলিকুলসের মাঝখানে বন্ড ডিস্টেন্স দেখতে চাই, তাহলে দুটো মলিকুলসকে মার্ক করার সাথে সাথে তাদের বন্ড ডিস্টেন্স 1.41017 দেখাচ্ছে। এভাবে তুমি রাইট বাটনে ক্লিক করে বিল্ডার্স যাওয়ার পরে যখন তুমি বন্ড ডিস্টেন্সে ক্লিক করবা মডিফাই বন্ডে, তখন হচ্ছে তুমি যে কোনো দুটো অ্যাটমের মাঝখানে তাদের বন্ড ডিস্টেন্স তুমি ক্যালকুলেট করতে পারবা। এখন এটা কেন প্রয়োজন? এটা হচ্ছে আমরা একটা নিউ মলিকুলস যখন জেনারেট করি, তখন আমরা তো জানি না আসলে মাঝখানে বন্ড ডিস্টেন্সটা কত। এই জিনিসটা আমাদেরকে ম্যানুস্ক্রিপ্টে হাইলাইট করতে হয়। তো ম্যানুস্ক্রিপ্টে ওখানে তোমাদেরকে এই বন্ড ডিস্টেন্সগুলি, মানে সবগুলি বন্ড ডিস্টেন্স দেখানো দরকার নেই। বিশেষ করে গুরুত্বপূর্ণ যে বন্ড ডিস্টেন্সগুলি, যেমন এখানে এই যে নাইট্রোজেন অক্সিজেন যে বন্ড ডিস্টেন্স আছে, এটা আমরা দেখাতে পারি নাইট্রোজেন অক্সিজেন, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। তারপরে ধরো কার্বন অক্সিজেন, কার্বন অক্সিজেন বন্ড ডিস্টেন্সটা দেখাতে পারি। তারপর বেনজিন রিং এর মধ্যে দুটো কার্বন কার্বনের বন্ড ডিস্টেন্স দেখাতে পারি। তারপরে বেনজিন রিং এর মধ্যে কার্বন হাইড্রোজেনের বন্ড ডিস্টেন্স দেখাতে পারি। তারপরে এখানে আরেকটা মলিকুলস আছে, যেমন এই যে এই কার্বন এই দুটো কার্বনের মধ্যে বন্ড ডিস্টেন্স দেখানো। তাহলে মোটামুটি কিন্তু 4-5টা বন্ড ডিস্টেন্স দেখানো হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমাদেরকে কিছু বন্ড ডিস্টেন্স আমাদেরকে দেখাতে হবে। এরপরে চলে যায় অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল কিভাবে দেখবো? তাহলে বিল্ডার, স্যার ওই হ্যাঁ বলো, কোনো স্যার কোয়েরি? ওই কার্বনটা মানে আলাদা একটা মার্কিং করা কেন স্যার? মানে ওটা কি অন্য কোনো কার্বন হ্যাঁ, হ্যাঁ, অন্য কোনো গ্রিন কার্বন, কালারে করা? না অন্য কোনো কার্বন বলতে এটা একটু ডিফারেন্ট তোমার, অন্যান্য কার্বনগুলির মতো নয়। ওখানে ডিস্টেন্সটা একটু দেখো, অন্যান্য কার্বন কার্বন ডিস্টেন্সের থেকে এই কার্বন কার্বন ডিস্টেন্সটা একটু বেশি, ঠিক আছে। যেমন অন্যান্য কার্বনগুলির ক্ষেত্রে রেজোনেন্স থাকার কারণে সেখানে ইন্টারমলিকুলার অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, যার জন্য তাদের কার্বন কার্বন ডিস্টেন্সটা একটু কম। কিন্তু এখানে কিন্তু সেরকম ইন্টারমলিকুলার কোনো অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে না, যার জন্য এই কার্বনটা ডিস্টেন্স একটু বেশি, ঠিক আছে। তো তো জি সেই জন্য স্যার, এটাকে এইটার আমরা একটু মানে আলাদাভাবে এটা ডিস্টেন্সটা দেখাবো। তারপরে দেখো আমরা আবার এই সেম কার্বনের কি ওয়েতে, যোজনীয় এক নাকি স্যার? হ্যাঁ, যোজনী একই, এটা ওই তো যোজনী কার্বনের চার ক্ষেত্রে দেখ। কোনো পার্থক্য নেই, হুম, অন্যান্য কার্বন আর এই কার্বন সেম, হুম। কোনো পার্থক্য নেই, জাস্ট ডিস্টেন্সটা ডিফারেন্ট, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা আলাদাভাবে দেখালাম। তারপরে আমরা বিল্ডার্সে গিয়ে মডিফাই অ্যাঙ্গেলে যাব। এখন আমরা বন্ড অ্যাঙ্গেল দেখতে পাবো। দেখো, আমরা এখন এই কার্বন 11 কার্বন 18 এবং হচ্ছে কার্বন 20, এর মাঝখানে যে বন্ড অ্যাঙ্গেল, এই যে মাঝখানে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে কত, 121.065, ঠিক আছে। একইভাবে তুমি যে কোনো তিনটে অ্যাটমের মাঝখানে বন্ড অ্যাঙ্গেল দেখতে পাবে। যেমন ধরো তোমার এখানে অক্সিজেন, নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর হচ্ছে অক্সিজেন, এই তিনটার মাঝখানে আমি বন্ড অ্যাঙ্গেল দেখবো। সেটা হচ্ছে 124.796, ঠিক আছে। এভাবে গুরুত্বপূর্ণ কিছু বন্ড অ্যাঙ্গেল, যেমন এখানে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তারপরে বেনজিন রিং এর মাঝখানে পরপর তিনটা কার্বনের মাঝখানে বন্ড অ্যাঙ্গেল, দিস ইজ ইম্পর্টেন্ট। তাহলে এই বেনজিন রিং এর তিনটা কার্বনের মাঝখানে একটা বন্ড অ্যাঙ্গেল দেখাবা। তারপরে ওখানে আমরা একটা কিটোনিক গ্রুপ দেখতে পাচ্ছি, সিউ। তাহলে কিটোনিক গ্রুপের ওখানে অক্সিজেন, কার্বন এবং হচ্ছে নাইট্রোজেন, এর মাঝখানে একটা বন্ড অ্যাঙ্গেল আমরা দেখাতে পারি।
তারপরে আবার দেখাতে পারি কার্বন কার্বন নাইট্রোজেনের মধ্যে বন্ডিং। ঠিক আছে, এইভাবে গুরুত্বপূর্ণ কিছু বন্ড অ্যাঙ্গেল তোমরা দেখাবা। তারপরে এখানে যেরকম এই কার্বনটা, এই কার্বন এবং এই তিনটা কার্বনের মাঝখানে একটা বন্ড অ্যাঙ্গেল দেখাতে পারো। তাহলে বন্ড অ্যাঙ্গেল চলে গেল। এখন আমরা দেখব ডাইহেড্রাল বন্ড অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে ডাইহেড্রাল বন্ড অ্যাঙ্গেলটা হয় চারটা অ্যাটমের মধ্যে। ঠিক আছে, চারটা অ্যাটমের মধ্যে। যেমন ধরো এই যে এখানে আমরা যদি দেখি হাইড্রোজেন, কার্বন, কার্বন আর হচ্ছে নাইট্রোজেন, এর মাঝখানে চারটা অ্যাটমের মাঝখানে আমাদের যেই বন্ড অ্যাঙ্গেল সেটা হচ্ছে 1.25। তাহলে ডাইহেড্রাল বন্ড অ্যাঙ্গেলটা ক্যালকুলেশন করা হয় সাধারণত চারটা অ্যাটমের জন্য। তাহলে ধরো সে ফর এক্সাম্পল এখানে যে চারটা অ্যাটম নেই, তাহলে চারটা অ্যাটম মার্ক করতে হবে। তাহলে চারটা অ্যাটমের জন্য আমি ডাইহেড্রাল বন্ড অ্যাঙ্গেল পেয়ে যাব। তো এইভাবে যে কোনো চারটা অ্যাটমের জন্য তোমরা হচ্ছে বন্ড অ্যাঙ্গেল বের করবে। এখন এই ক্যালকুলেশনগুলো কেন প্রয়োজন, এগুলি আমাদের, আমি যেটা বলেছিলাম, ম্যানুস্ক্রিপ্টে আমাদেরকে বসাতে হয়। ঠিক আছে, তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি ম্যানুস্ক্রিপ্টে তোমরা কিভাবে এগুলি বসাবা, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে তোমাদের। আচ্ছা, তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে বন্ড ডিস্টেন্স। হ্যাঁ, যেমন একটু আগে যে মলিকুলসটা ওপেন করেছিলাম ক্লোনাজিপাম, তো ক্লোনাজিপামের ক্ষেত্রে আমরা এই যে স্ট্যান্ডার্ড ক্লোনাজিপামের ক্ষেত্রে আমরা কিছু বন্ড ডিস্টেন্স আমরা এখানে ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কার্বন 15, কার্বন 17, তার বন্ড অ্যাঙ্গেল কত ছিল। হ্যাঁ, তারপরে বন্ড, এটা অ্যাঙ্গেল না, এটা হবে ডিস্টেন্স, ডিস্টেন্স। তারপরে একইভাবে স্যার বন্ড এই অ্যাঙ্গেল। ডিস্টেন্সটা কি অ্যাংস্ট্রং হ্যাঁ, সরি। এটা কি স্যার অ্যাংস্ট্রং এককে মাপা হ্যাঁ স্যার? হ্যাঁ, আর্মস্ট্রং। তারপর হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, যেমন এই যে অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, পরপর তিনটা অ্যাটমের জন্য বন্ড অ্যাঙ্গেল। তারপরে একইভাবে ডাইহেড্রাল বন্ড অ্যাঙ্গেল, সেখানে পরপর চারটা মলিকুলসের মাঝখানে আমরা ডাইহেড্রাল বন্ড অ্যাঙ্গেল। এগুলি তোমাদেরকে ম্যানুস্ক্রিপ্টে দেখাতে হবে যখন তোমরা কোনো একটা নিউ মলিকুলস নিয়ে কাজ করবা। তো তাদের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে এভাবে বন্ড অ্যাঙ্গেল, বন্ড ডিসটেন্স, এগুলি তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাতে হবে। ঠিক আছে, ওকে। তারপরে আমরা চলে যাই, তাহলে আমাদের জিওমেট্রিক্যাল অপটিমাইজেশন কমপ্লিট। ওকে, এরপর আমরা চলে যাব থার্মোডাইনামিক ক্যালকুলেশন। থার্মোডাইনামিক ক্যালকুলেশন এটা খুব ইজি। আমাদের লগ ফাইল যেহেতু রেডি আছে, সেখান থেকে আমরা রেজাল্ট সেকশনে গেলে আমরা থার্মোডাইনামিক ক্যালকুলেশন গুলি আমরা দেখতে পারবো, রেজাল্টস গুলি। ঠিক আছে, তাহলে ক্লোনাজিপাম মলিকুলস যেটা আমি ওপেন করে রেখেছি, সেখানে রেজাল্টসে গিয়ে সামারিতে যাবা। সামারিতে গেলে থার্মোডাইনামিক ক্যালকুলেশন ভ্যালুগুলি তুমি দেখতে পাবা। যেমন আমরা বেসিস সেট নিয়েছিলাম 61 জি বেসিস সেট। ঠিক আছে, তো এখন এই যে এনথালপি ভ্যালু দেখো, এই যে এটা ছিল ক্লোনাজিপাম, তাহলে ক্লোনাজিপামের ক্ষেত্রে এনথালপি ভ্যালু হচ্ছে -1427.66 হার্ট্রি। দিস ইজ দ্য ইউনিট, এটা লাগবে। তারপরে ডাইপোল মোমেন্টটা লাগবে। এখানে পরপর দুটো মলিকুলসের মাঝখানে যে ডাইপোল মোমেন্ট হয়, এই ডাইপোল মোমেন্ট হচ্ছে 2.58।
এটার ইউনিট হচ্ছে ডি বাই, দিস ইজ এ ইউনিট। এই দুটো ভ্যালুই এখান থেকে আমাদের লাগবে। ঠিক আছে। তারপরে আরো কিছু ভ্যালু যেমন আহ, আচ্ছা, দিস ইজ দ্য এনার্জি ভ্যালু, polarizability, this is the option, this is not too much important, this is not too much important। তাহলে এই ভ্যালুগুলি আমাদেরকে নিতে হবে। আর এই সেম এনার্জি ভ্যালুগুলি আমরা একটা সার্ভারের মাধ্যমে নিতে পারি, এটাকে বলা হচ্ছে ওয়েবমো সার্ভার। ওয়েবমো একটা সার্ভার আছে, ওই সার্ভারে গিয়ে তুমি যে তোমার লগ ফাইলটাকে যদি ইনপুট দাও, তাহলে সেখান থেকে তুমি এই এনার্জি ভ্যালু ডেটাগুলি তুমি দেখতে পাও। ওয়েবমো সার্ভারে গিয়ে তুমি প্রথমে লগ ইন করবা, ইউজার আইডি পাসওয়ার্ড সব সেম, গেস্ট গেস্ট দিয়ে ইয়ে করবা, তারপর হচ্ছে এখান থেকে ফাইলটাকে ওপেন করবে। আচ্ছা, ওয়েবমো সার্ভারের হেল্পটা আমরা কখন নিব? কখনো যদি গজবিতে তোমার এনার্জি ভ্যালুগুলো যদি শো না করে, এটা ক্ষেত্র বিশেষে হতে পারে, তখন ওই সেম লগ ফাইলটা আমরা হচ্ছে ওয়েবমো সার্ভারে আপলোড দেব। হুম। তো সেখানে আপলোড দেওয়ার পরে এখান থেকে হচ্ছে তোমার আমাদের ইনপুট টাইপ জব আউটপুট ফাইল থাকবে। আর জব নেম এখানে আমাদের ছিল প্রণালীকরণ, প্রণালীকরণ। আর ফাইল টাইপ আমরা গসিয়ানটা শো করছি না। হুম, ফাইল টাইপ আমরা গসিয়ান দিয়ে দিই। ওকে। আর ফাইল তো আপলোড করলামই অলরেডি। কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করব, তাহলে একটু সময় নেবে। এই যে দেখো ক্লোনাজেপাম চলে আসছে কিন্তু। এখানে এখানে ক্লিক করব, কমপ্লিট, এটা ক্যালকুলেশন কমপ্লিট। তাহলে এই ক্লোনাজিপামের সব ইনফরমেশন আমি এখানে পেয়ে যাবো। প্রথমত এখানে তার একটা 3D স্ট্রাকচার, খুব সুন্দর একটা 3D স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। তারপরে নিচের দিকে যদি যাই, এই যে দেখো ওই সেম ভ্যালুগুলি এখানে চলে আসবে, এবং এখানে আরো কিছু এক্সট্রা আরো কিছু ভ্যালু থাকবে। যেমন এখান থেকে আমাদের এই যে ইন্টারনাল এনার্জি, এটা নেব, এনথালপি ভ্যালু যেটাকে বলা হয়। আরেকটা ভ্যালু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিভস ফ্রি এনার্জি ভ্যালু। এই দুটো ভ্যালু আমাদের লাগবে। আর এন্ট্রপি, দিস ইজ নট ইম্পর্টেন্ট বাট অপশনাল। আর ডাইপোল মোমেন্টটা লাগবে, ডাইপোল মোমেন্টটা আমাদেরকে নিতে হবে। এই ভ্যালুগুলি আমাদেরকে এখান থেকে নিতে হবে। ঠিক আছে। তো এই ভ্যালুগুলি দেখো কিভাবে আমরা আহ, সাজাবো, বা ম্যানুস্ক্রিপ্ট আমাদের কিভাবে লিখতে হয়। হুম। তো সেটা একটু আমি দেখিয়ে দিই। যেমন কিছুক্ষণ আগে আমি যে ফাইলটা ওপেন করেছিলাম, সেখানেও ছিল। আচ্ছা, এই যে দেখো
তোমরা এখানে নিশ্চয় দেখতে পাচ্ছ যে থার্মোডাইনামিক অ্যানালাইসিস। তো এখানে যে ভ্যালুগুলি আমাদের প্রয়োজন সেটা হচ্ছে এনথালপি ভ্যালুটা লাগবে, তারপর হচ্ছে ডাইপোল মোমেন্টটা লাগবে, তারপর হচ্ছে ইলেকট্রনিক এনার্জিটা লাগবে, আর হচ্ছে গিবস ফ্রি এনার্জিটা লাগবে। ঠিক আছে, এইভাবে বক্স করে তোমাদেরকে থার্মোডাইনামিক অ্যানালাইসিসের ডেটা তোমাদেরকে শো করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে থার্মোডাইনামিক অ্যানালাইসিস আশা করি বুঝতে পেরেছো। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখবো, সেটা হচ্ছে অরবিটাল অ্যানালাইসিস। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অরবিটাল অ্যানালাইসিস আমাদের কিভাবে করতে হয়, সেখানে আমাদের হোমোলোমো ক্যালকুলেশন আমাদের করতে হবে। তো হোমো মানে হচ্ছে, হোমো আর লোমো সম্পর্কে একটু তোমাদেরকে বলি। কোন একটা অ্যাটমসকে যখন আমরা হচ্ছে এনার্জি প্রোভাইড করব, তাকে যখন ভাইব্রেটেড করার ট্রাই করব, তখন সেই অ্যাটমের লো শেল থেকে বা ইলেকট্রনস হচ্ছে ট্রান্সমিট হয়ে আপার শেলে চলে যাবে। ঠিক আছে। তাহলে এনার্জি প্রোভাইড করে সর্বোচ্চ সর্বোচ্চ একটা ইলেকট্রনসকে কত দূরে নিয়ে যাওয়া যায়, যেতে পারে, সেটাকে বলা হচ্ছে হাইস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল। তাহলে সর্বোচ্চ কোন অরবিটালে তাকে নেওয়া যেতে পারে। আর লুমো হচ্ছে লোয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল। ঠিক আছে। তো আবার যখন এনার্জি যখন রিলিজ করা হবে, তখন সে সর্বনিম্ন যে অরবিটালে এনার্জিগুলিকে রিলিজ করে সে চলে আসে, সেখানে কি পরিমাণ এনার্জি তা রিলিজ হয়, অর্থাৎ সর্বোচ্চ আপার শেলে যেতে কি পরিমাণ এনার্জি প্রয়োজন হয়। আর আপার শেল থেকে যখন এনার্জি রিলিজ করা হয়, তখন আবার লোয়ার শেলে ফিরে আসছে, তার কি পরিমাণ এনার্জি লস। তো এর মাঝখানে যে একটা গ্যাপ, সর্বোচ্চ অরবিটালে যেতে যে পরিমাণ এনার্জি লাগে এবং সর্বনিম্ন অরবিটালে ব্যাক করতে যে পরিমাণ এনার্জি রিলিজ হয়, মাঝখানে যে একটা গ্যাপ, এই গ্যাপটাকে বলা হচ্ছে এনার্জি গ্যাপ। বুঝতে পারছো এনার্জি কি? তো এগুলি ডিফারেন্ট ফর্মুলা আছে এনার্জি গ্যাপ কিভাবে বের করতে হয়। হাইস্ট অকুপাইড এনার্জি থেকে লোয়েস্ট অকুপাইড এনার্জি, এগুলি আমরা ডিফারেন্স বের করলে সেখানে এনার্জি গ্যাপ পেয়ে যাব। তারপর হচ্ছে আমাদের হার্ডনেস ভ্যালু বের করতে হয়। তো হার্ডনেস ভ্যালু কিভাবে বের করতে হয়? হার্ডনেস ভ্যালু বের করার জন্য ই লুমো, অর্থাৎ এই যে লুমুর যে এনার্জি ভ্যালু, সেটা থেকে হুমুর এনার্জি ভ্যালু আমাদেরকে মাইনাস করতে হবে, করে 2 দিয়ে ভাগ করতে হবে। তখন হচ্ছে আমরা হার্ডনেস ভ্যালু পেয়ে যাব। তো এই হার্ডনেস ভ্যালুটাকে ইন্ডিকেট করে আমি তোমাদেরকে ফর্মুলাগুলি গ্রুপে দিয়ে দিব, সো ডোন্ট ওয়ারি। তো এখন এই হার্ডনেস ভ্যালুটাকে ইন্ডিকেট করে, হার্ডনেস ভ্যালুটা ইন্ডিকেট করে একটা ড্রাগ মলিকুলসের হার্ডনেস ভ্যালু যত বেশি হবে, ওই ড্রাগটা বডিতে যাওয়ার পরে অনেক বেশি সময় নেবে ড্রাগটা ডিগ্রেডেড হতে বা ভাঙতে। যেহেতু হার্ডনেস ভ্যালু অনেক বেশি, তার মানে ড্রাগটা এখন ডিজলভ হতে, ডিগ্রেডেশনে যেতে তার অনেক সময় লাগবে, ভাঙতে অনেক বেশি সময় লাগবে। ঠিক অপোজিট আরেকটা হচ্ছে সফটনেস ভ্যালু। হার্ডনেস ভ্যালুর কে যদি আমরা উল্টিয়ে দিই, ব্যস্তকরণ করি, তাহলে আমরা সফটনেস ভ্যালু পাবো। একটা ড্রাগের সফটনেস ভ্যালু যত বেশি হবে, ওই ড্রাগ মলিকুলসটা কেমিক্যালি তত বেশি রিয়েক্টিভ হবে, অর্থাৎ সে বডিতে যাওয়ার পরে দ্রুত সময় সে ভেঙে যাবে। বুঝতে পেরেছো? দ্রুত সময় সে ভেঙে যাবে। তো সেজন্য আমাদেরকে হার্ডনেস এবং সফটনেস ভ্যালুগুলি দেখতে হয়, যে ড্রাগটা কতটা আনস্টেবল এবং কতটা কেমিক্যালি রিয়েক্টিভ। কেমিক্যালি এই সফটনেস ভ্যালু যত বেশি হবে, কেমিক্যালি তত বেশি রিয়েক্টিভ, তত দ্রুত গতিতে গিয়ে কুইক অনসেট অফ অ্যাকশন দেবে। এই জন্য আমাদের এগুলি দেখতে হয়। তারপরে হচ্ছে পটেনশিয়ালিটি দেখতে হয়। একটা ড্রাগ আমার বডিতে যাওয়ার পরে থেরাপিউটিক্যালি সে কতটা পোটেন্ট, সেটা আমরা পটেনশিয়াল ভ্যালু থেকে দেখব। তো এখন এটার ক্যালকুলেশন এই হুমুলুমুর ভ্যালু থেকে বের করবো আমরা। এই যে ই লুমু প্লাস হচ্ছে ই হুমু, এই দুটো এনার্জিকে আমরা যোগ করে 2 দ্বারা যখন ডিভাইড করব, তখন আমরা এই পটেনশিয়াল এনার্জি ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে।
তো এখন আমরা একটু মৌলমূল কিভাবে বের করে আমরা এখন একটু প্র্যাকটিক্যালি দেখবো, ঠিক আছে? প্র্যাকটিক্যালি আমরা মৌলমূল বের করা দেখবো। আচ্ছা, প্রথমে আমাদের তাহলে লগ ফাইলটা আমরা ওপেন করে নিব। এবার বাসায় যখন প্র্যাকটিস করবা তখন দেখবে যে খুব ইজি হয়ে যাবে। এখন হয়তো প্রথমবার দেখছো সেজন্য একটু তোমাদের কঠিন মনে হতে পারে, বাসায় যখন প্র্যাকটিস করবে তখন ইজি হয়ে যাবে। আচ্ছা, একটু। আচ্ছা, প্রথমে লগ ফাইলটা আমরা ওপেন করলাম, ঠিক আছে? লগ ফাইলটা ওপেন করলাম। এই লগ ফাইলটা দিয়ে আমাদেরকে কাজ করতে হবে। ম্যাক্সিমাম কাজ সব হচ্ছে লগ ফাইল দিয়ে, ঠিক আছে? লগ ফাইল দিয়ে আমাদের ম্যাক্সিমাম কাজ করতে হবে। আচ্ছা, টুলে যাওয়ার পরে এই যে মলিকুলার অরবিটাল দেখতে পাচ্ছ, এখানে টুলসে যাওয়ার পরে মলিকুলার অরবিটাল অপশনে যখন আমরা ক্লিক করব, এখানে দেখো এই যে ইউলু মার্ক করা আছে। হুম, এই যে ইউলু মার্ক করা আছে। তো এই ইউলু মার্ক করা যে ভ্যালুগুলি, এগুলি হচ্ছে আমাদের হোমোলুমু ভ্যালু, ঠিক আছে? এগুলি হচ্ছে আমাদের হোমোলুমু ভ্যালু। উপরের যেটা, এটা হচ্ছে হোমো ভ্যালু, আর একটা হচ্ছে নিচেটা হচ্ছে লুমু ভ্যালু, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমাদের হোমো এবং লুমু ভ্যালু। দেখেন এদের কিছু ফিগার আমরা এখন ক্রিয়েট করবো, ঠিক আছে? কিছু ফিগার আমাদেরকে জেনারেট করতে হবে। আচ্ছা, নিউ গসিয়ান এমো মলিকুলার অরবিটালে যাব। সেখান থেকে লোডে ক্লিক করলে একটু সময় নেবে। লোডে ক্লিক করার পরে দেন হচ্ছে আমরা ভিজুয়ালাইজ, ঠিক আছে? ভিজুয়ালাইজেশনে যাব। সেখান থেকে আমরা আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পর কিছু সময় নেবে, তারপরে কিন্তু মূল ফিগারগুলি চলে আসবে। এই যে কিছুক্ষণ সময় নিচ্ছে। মূল কিছু ফিগার এখন জেনারেট হবে, ঠিক আছে? তাহলে এই যে দেখো হুমুলুমুর ফিগার চলে আসছে কিন্তু। এই যে হুমুলুমুর ফিগার এখানে চলে আসছে। এখানে আমরা এই যে যখন আমরা ইয়েতে ক্লিক করবো, হ্যাঁ, হুমুতে যখন ক্লিক করব, তখন এই হুমুর ফিগার দেখতে পারবো। অর্থাৎ এখানে কিছু ইলেকট্রন ক্লাউডস তোমরা দেখতে পাচ্ছ। এই ইলেকট্রন ক্লাউডস গুলো আমি একটু বড় করে দেখাবো। আর যখন আমরা লুমুতে ক্লিক করব, তখন হচ্ছে লুমুর ইলেকট্রন ক্লাউডস আমরা দেখতে পারবো। এবং পাশে এখানে ভ্যালু দেওয়া আছে। এই ভ্যালুগুলি ক্যালকুলেশন করে দেন হচ্ছে যে আমাদেরকে এনার্জি গ্যাপ, তারপর হচ্ছে হার্ডনেস, সফটনেস, এইগুলি আমাদেরকে ডিটারমাইন করতে হয়। এখন এখানে আবার আরেকটা বিষয় একটু বলে রাখি আমি। এই এনার্জিগুলি তোমাকে ইয়েতে কনভার্ট করতে হবে, ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে। তো সেটার জন্য তোমরা হচ্ছে এটা ভ্যালু দ্বারা গুণ করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়। এখানে সাধারণত যে ভ্যালুগুলি তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব হার্ট্রিতে এই ভ্যালুগুলি দেওয়া আছে। তো হার্ট্রিতে হার্ট্রি থেকে ইলেকট্রন ভোল্টে যাওয়ার জন্য আমাদেরকে 27.2114 এই ডিজিটটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এটা তোমরা লিখে নাও। 1 হার্ট্রি ইকুয়ালস টু 27.2114 ইলেকট্রন ভোল্ট। এটা তোমরা ওয়েবসাইট থেকেও
নিতে পারো, কোনো অসুবিধা নেই, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ওয়েবসাইটে গিয়েও এই ভ্যালুটা ডিটারমাইন করতে পারো। যেমন ওয়েবসাইটে গিয়ে তুমি জাস্ট লিখবা যে হার্ট্রি টু ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? এই যে হার্ট্রি টু ইলেকট্রন ভোল্ট, তাহলে ওয়ান হার্ট্রি, এই যে চলে আসলো, ওয়ান হার্ট্রি ইকুয়ালস টু 27.2114, ঠিক আছে? তাহলে এখন এখন তুমি দেখো, আমরা যে ইয়ে দেখেছিলাম, হোমোলোমো ভ্যালু দেখেছিলাম, এই যে এখানে কত, 0.09830, ঠিক আছে? তাহলে 0.9830, তাহলে এখানে লিখে দাও 0.9830। তাহলে এই ভ্যালুটা আমাদের এখন ইলেকট্রন ভোল্টে হচ্ছে 26.74879। এভাবে ইউনিটটা একটু চেঞ্জ করতে হবে, কারণ এটা এত ছোট ইউনিট, এটা নিয়ে ক্যালকুলেশন করাটা খুব ঝামেলা। তো সেই জন্য এটাকে এই হার্ট্রি ইউনিট থেকে আমরা এটাকে ইলেকট্রন ভোল্টে নিয়ে যাবো। তাহলে আশা করি বুঝতে পারছো যে ইলেকট্রন ভোল্টে কিভাবে বের করতে হয় এনার্জি, ঠিক আছে? তো তারপর তো তুমি হোমোলোমোর ভ্যালু পেয়ে গেলা। হোমোলোমোর ভ্যালু পেয়ে যাওয়ার পরে তুমি এনার্জি, এই যে গ্যাপ, তুমি বের করতে পারবা এই দুটো ডিফারেন্স। তারপরে হচ্ছে সফটনেস ভ্যালু, হার্ডনেস ভ্যালু, পটেনশিয়াল ভ্যালু, এগুলি সব তুমি ডিটারমাইন করতে পারবে, ঠিক আছে? তো এখান থেকে হোমোলোমোর ফিগার তোমাকে নিতে হবে, ঠিক আছে? এখান থেকে হোমোলোমোর ফিগার নিতে হবে। এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু সাদা করতে পারি। ভিউতে গিয়ে ডিসপ্লে ফরম্যাটে যদি যাই, তাহলে ওখান থেকে আমরা, এখানে অনেকগুলি প্যারামিটার আছে, আমরা এখন চেঞ্জ করে দেখাবো যেভাবে সুন্দর দেখা যায়, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট করে নিলাম। সো এখন আমি যেটা নিচ্ছি এটা হচ্ছে আমাদের লুমো, ঠিক আছে? লুমোর ফিগার। তো লুমোর ফিগারটা নেওয়ার জন্য আমরা কি করব, বিভিন্ন দিক থেকে রোটেট করে যে দিক থেকে দেখলে একটু সুন্দর দেখা যায় সেরকম একটা ফিগার আমাকে নিতে হবে। এখানে কোয়ালিটি আছে, তুমি কোয়ালিটি চেঞ্জ করতে পারো, ঠিক আছে? বিভিন্ন দিক থেকে প্যারামিটার চেঞ্জ করে তুমি দেখতে পারো। বল এন্ড টাইপ, বল এন্ড স্টিক আছে, তারপর হচ্ছে টিউব আছে। বল এন্ড বন্ড টাইপটাই সুন্দর, ঠিক আছে? মিডিয়াম লেয়ার, বল এন্ড স্টিক বা বল এন্ড বন্ড টাইপ, তারপরে হচ্ছে লো লেয়ার, বল টাইপ, তারপরে এই যে মলিকুলস গুলিকে ছোট বড় করা যায়। ওকে, এটা হচ্ছে ভিজিবিলিটি, হ্যাঁ, ভিজিবিলিটি একটু ইনক্রিজ করা যায়। এভাবে ডিফারেন্ট প্যারামিটার। তারপর হচ্ছে সারফেস, সারফেসটাকে তুমি চাইলে একটু ইয়ে করতে পারো, এই যে যে আরেকটু এই যে যেমন ইলেকট্রন ক্লাউডস এর ভিতরে, হ্যাঁ, যেমন এখন হচ্ছে শুধু আমি ভিতরে অ্যাটমস দেখতে পাচ্ছি, কোনো ইলেকট্রন ক্লাউডস দেখতে পাচ্ছি না। তাহলে আমি একটু ক্লাউডস গুলিকে আরেকটু ভিজিবল করলাম। এটা হচ্ছে সব থেকে বেশি ভিজিবল, যেখানে এই ক্লাউডস এর ভিতরে অ্যাটমস দেখা যায় না। তাহলে আমি ক্লাউডস এর ভিতরে যদি আমি একটু অ্যাটম দেখতে চাই, তাহলে আমি কি করব, এই যে একটু ভিজিবল করে দেবো, ঠিক আছে? তাহলে এখন কিন্তু এই যে ইলেকট্রন ক্লাউডস এর ভিতরে অ্যাটমস গুলি দেখা যাবে, ঠিক আছে? তারপরে ম্যাশ টাইপের ইলেকট্রন ক্লাউডস তৈরি করতে পারি। এই যে ইলেকট্রন ক্লাউডস গুলো এখন ম্যাশ আকারে দেখাচ্ছে। হুম। তারপরে এখানে আরো কয়েকটা আছে, ট্রান্সপারেন্ট আছে, যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, যে দেখা যাবে বাইরে থেকে ভিতরে মলিকিউলস গুলি। তো তোমার যেটা খুশি ওইভাবে তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? তো এখানে এইভাবে ডিফারেন্ট প্যারামিটার চেঞ্জ করে তুমি হচ্ছে যে স্নিপিং টুল দিয়ে তুমি ছবি নিতে হবে, ঠিক আছে? তো আমি আশা করছি যে হুমুলুমু তাহলে ক্লিয়ার। আর ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট রেখে তারপর ছবি নেবে, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে হুমুর, আর আরেকটা হচ্ছে লুমো। এই যে দুটো ফিগার, তাহলে দুটো ফিগার আমাকে নিতে হবে, ঠিক আছে? যেদিক থেকে ফিগারটা দেখতে সুন্দর লাগবে এরকম ভাবেই ফিগারটাকে আমাকে নিতে হবে। তো এখন এগুলিকে কিভাবে প্রেজেন্ট করবো আমরা, আমাদের ম্যানুস্ক্রিপ্টে কিভাবে প্রেজেন্ট করবো, সেটা একটু আমি তোমাদেরকে দেখাতে চাই।
এই যে দেখ, হুম এবং লুমু ফিগারগুলিকে আমরা কিভাবে ম্যানুস্ক্রিপ্টে দেখাবো। আমরা উপরের দিকে, আচ্ছা সরি আমি একটু ভুল বলেছিলাম, উপরের দিকে হচ্ছে ইলুম, হ্যাঁ, ইলুম, আর নিচের দিকে হচ্ছে ই হুমো। ঠিক আছে, সাধারণত লুমুর এনার্জি ভ্যালুটা বেশি থাকে আর হুমুর এনার্জি ভ্যালুটা কম থাকে। তো এই আমরা কিন্তু অলরেডি এনার্জি ভ্যালুগুলি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে নিয়েছি। তাহলে উপরের দিকে কি করলাম, ই লুমুর একটা ফিগার দিলাম, নিচে দিকে ই হুমুর একটা ফিগার দিলাম, মাঝখানে এই দুই এনার্জি ভ্যালুর যেই ডিস্টেন্স সেটা হচ্ছে এনার্জি গ্যাপ। এনার্জি গ্যাপ আমি এখানে দেখালাম। তো এইভাবে হচ্ছে তোমরা যখন নতুন কোনো মলিকুলস নিয়ে বা এক্সিস্টিং মলিকুলস এর কোনো ডেরিভেটিভস নিয়ে কাজ করবা, তখন হচ্ছে এইভাবে মূল তোমাকে দেখাতে হবে। ওকে, তাহলে আমরা অরবিটাল অ্যানালাইসিস কিন্তু কমপ্লিট। অরবিটাল অ্যানালাইসিসে আমরা হুমুলুমু ক্যালকুলেশন করলাম, এনার্জি গ্যাপ দেখলাম, হার্ডনেস, সফটনেস, পটেনশিয়াল, সেগুলো আমাদের দেখা শেষ। ঠিক আছে, আর মাঝখানে অয়েবমু সার্ভার থেকে ডেটা ক্যালকুলেশন, সেটাও কিন্তু আমি দেখিয়েছি তোমাদেরকে। ঠিক আছে, এবার আমরা দেখব ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ম্যাপ অ্যানালাইসিস। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এটা কিভাবে করতে হয়, এটা ক্যালকুলেশন করার জন্য আমাদেরকে চেক ফাইল নিয়ে কাজ করতে হবে। আমরা এতক্ষণ যতগুলি ক্যালকুলেশন করেছি এগুলি কিন্তু সব ছিল আমাদের লগ ফাইল নিয়ে। ঠিক আছে, লগ ফাইল নিয়ে আমরা কাজ করেছি। এখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ম্যাপ অ্যানালাইসিসের জন্য আমরা হচ্ছে চেক ফাইল নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে দেখো, প্রথমে আমরা চেক ফাইলটা ওপেন করব। আচ্ছা আগেরগুলি সব ডিলিট করে দেবো, ডিলিট দরকার নেই। এটা হচ্ছে লগ ফাইল, লগ ফাইল আর এখন লগ ফাইলে কোনো কাজ নেই। দিস ইজ দ্য চেক ফাইল। ঠিক আছে, এই যে চেক ফাইলটা আমি আবার ওপেন করে দেখাচ্ছি। কোথায় গেল? ওকে, তাহলে এই যে চেক ফাইলটা আছে, চেক ফাইলটা আমরা ওপেন, ঠিক আছে, এটার উপরে এখন হচ্ছে আমরা কাজ করবো, ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ম্যাপ অ্যানালিসিস। তাহলে এই যে চেক ফাইলটা ওপেন হয়ে গেল। হ্যাঁ, এই দুটো ফাইল কিন্তু দেখে বোঝা যাবে না, দেখতে একই রকম। লগ ফাইলটা ওপেন করবা, সেম মলিকুলস, চেক ফাইল ওপেন করবা, সেম মলিকুল, বাট দেয়ার ফাইল টাইপ ইজ ডিফারেন্ট। তো ফাইলটা ওপেন করার পরে আমরা এখন প্রথমে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করার পরে আমরা রেজাল্ট সেকশনে যাব। সেখান থেকে সারফেস কন্ট্রোল, এখানে আমাদের কিছু প্যারামিটার আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। কিছু প্যারামিটার নিয়ে আমাদের কাজ করতে হবে, কিছু প্যারামিটার আমরা সেট আপ করবো। ঠিক আছে, তো সারফেস কন্ট্রোলে যাওয়ার পরে এরকম একটা নতুন উইন্ডো ওপেন হবে। তো সেখান থেকে আমরা কিউব অ্যাকশন, কিউব অ্যাকশনে ক্লিক করে নিউ কিউব এটাতে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা টাইপস, তাহলে টাইপস হচ্ছে টোটাল ডেন্সিটি ক্যালকুলেশন। আমরা টোটাল ডেন্সিটি ক্যালকুলেশন করবো, কারণ এই ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ম্যাপ অ্যানালাইসিসে আমরা ইলেকট্রনের ডেন্সিটি ক্যালকুলেশন করব। ঠিক আছে, একটু পরে খুব সুন্দর ফিগার যখন তৈরি হবে তখন তোমরা দেখবা যে ইলেকট্রন ডেন্সিটি গুলি কত সুন্দরভাবে দেখা যায়। তো এই ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ম্যাপ অ্যানালাইসিসে আমরা কোন একটা মলিকুলসের আমরা হচ্ছে যে তার ইলেকট্রন ক্লাউডস এর ডেন্সিটি, টোটাল ডেন্সিটিটা আমরা এখানে ক্যালকুলেশন করব। আচ্ছা, তারপরে আমরা ওকে দিয়ে দিই। ওকে দেওয়ার পরে এই যে এখন দেখো সারফেস অ্যাকশন দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা অ্যাক্টিভ হবে, একটু সময় লাগতে পারে। টোটাল ডেনসিটি ক্যালকুলেশন যখন ওকে দেবো তখন সারফেস অ্যাকশনটা অ্যাক্টিভ হবে। আমরা একটু ওয়েট করি সারফেস অ্যাকশনটা অ্যাক্টিভ হওয়ার জন্য।
সারফেস সেকশনটা যখন অ্যাক্টিভ হবে ইলেকট্রন ক্লাউডসের, তখন হচ্ছে আমরা সেখানে নিউ ম্যাপ সারফেস যখন যাব, তখন আমরা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ম্যাপ আমরা দেখতে পাবো। ঠিক আছে। অন্যান্য মলিকুলসের ক্ষেত্রে আরো আগেই চলে আসে, এটা খুব সময় নিচ্ছে। এই যে এখন অ্যাক্টিভ হয়ে গেছে দেখো, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে সারফেস সেকশন। তাহলে সারফেস সেকশন আমরা ক্লিক করবো, হ্যাঁ, ক্লিক করে নিউ ম্যাপ সারফেস আমরা ক্লিক করবো। নিউ ম্যাপ সারফেসে আমরা ক্লিক করব, করার পরে টাইপ আমাদের ইএসপি, ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ম্যাপই থাকবে। এখানে অনেকগুলি আছে, মলিকুলার, অরবিটাল, টোটাল ডেনসিটি, তো আমরা ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ম্যাপে যাব। ঠিক আছে, এটা ক্লিক করে দেবো, এখন ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে দেখো, ওকে দেওয়ার সাথে সাথে এই যে আমাদের এই যে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ম্যাপে ইয়ে চলে আসছে। ক্লোজ করে দিই। এই যে, এই যে দেখো কিভাবে কত সুন্দরভাবে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ম্যাপের ইয়েটা চলে আসছে। এখানে আমরা ক্লাউডস এর মধ্যে যদি তাকাই, তাহলে দেখবো কিছু ক্লাউডস হচ্ছে রেড কালারের, কিছু হচ্ছে গ্রিন, এবং কিছু হচ্ছে ব্লু। ঠিক আছে, কিছু হচ্ছে ব্লু। এটাকে তোমরা মাউস দিয়ে ইচ্ছে মতো নাড়াচাড়া করতে পারবা, এবং এটা ভিজিবিলিটি তোমরা চেঞ্জও করতে পারবা। ঠিক আছে, ভিজিবিলিটি চেঞ্জ করতে পারবা। তো এখন এই যে রেড যে ইলেকট্রন ক্লাউডস গুলি, এগুলি হচ্ছে তোমার রেড যেটা, সেটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ। ঠিক আছে, পজিটিভ চার্জ বিহেভ করে, সরি নেগেটিভ চার্জ বিহেভ করে। আর গ্রিন যে ইলেকট্রন ক্লাউডস গুলি আছে সেগুলি হচ্ছে আমাদের পজিটিভ চার্জ গ্যাস। অর্থাৎ তোমরা যেরকম হ্যালোজেনের ক্ষেত্রে দেখেছো, যেমন হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে হাইড্রোজেন এবং ক্লোরিন যখন বন্ড ফর্মেশন করে, তখন ক্লোরিন কি করে, ক্লোরিন ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হওয়ার কারণে সে মাঝখানে শেয়ারকৃত ইলেকট্রনকে নিজে দিকে টেনে নিয়ে যায়। যার জন্য হয় কি, ক্লোরিন মালিকুলসের চারপাশে ইলেকট্রন ক্লাউডসের ডেন্সিটি বেড়ে যায়, এবং সেখানে নেগেটিভ চার্জ বেড়ে যায়। আর অপোজিটে হাইড্রোজেন অ্যাটমসের ওখানে ইলেকট্রন ক্লাউডসের ডেন্সিটি কমে যাওয়ায় ওখানে পজিটিভ চার্জ ডেভেলপমেন্ট করে। তো সিমিলারলি এখানে আমাদের যেই গ্রিন কালারের যে মার্কগুলি আমরা দেখতে পাচ্ছি, সেগুলি হচ্ছে নেগেটিভ চার্জ, সরি পজিটিভ চার্জ। আর রেড মার্ক যেগুলি, সেগুলো হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ। ঠিক আছে। তো এই ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ম্যাপ অ্যানালিসিসকে তোমরা আরো অনেক সুন্দরভাবে ভিজিবল করতে পারবে। যেমন আমি কিছু ফিগার তোমাদেরকে দেখাবো। আমার মাউসটা হচ্ছে যে ঠিকভাবে কাজ করছে না, দেখুন, দেখাতে পারছি না। আচ্ছা, আমি তোমাদের কিছু ফিগার দেখাই, তাহলে বুঝবা যে এগুলি কিভাবে করতে হয়। হুম, জাস্ট এই ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ম্যাপ অ্যানালাইসিসটাই আরো সুন্দরভাবে আমরা ম্যানুস্ক্রিপ্টে কিভাবে প্রেজেন্ট করবো, সেটা একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখো, এই ফিগারগুলো অনেক সুন্দর না? এখানে ক্লাউডস গুলি খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, ক্লাউডস এর ভিতরে মলিকুলস গুলিও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ঠিক আছে। এই যে দেখো, যেমন ক্লোনাজিপাম, ক্লোনাজিপামের ক্ষেত্রে তার দুটো ডেরিভেটিভ ছিল, 9, 7, ক্লোনাজিপাম 9, ক্লোনাজিপাম 7। তো প্রত্যেকটা ডেরিভেটিভস এর ক্ষেত্রে আমরা দেখছি ইলেকট্রন ক্লাউডস এর এই যে ভ্যালুগুলি, যে রেড থেকে ব্লু পর্যন্ত, ঠিক আছে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জ পর্যন্ত প্রত্যেকটা ডেরিভেটিভস এর ক্ষেত্রে। তো তোমাদেরকে এরকম ফিগার জেনারেট করতে হবে, হ্যাঁ। ওখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করার পর পরে দেখবো যে কিছু আহ, আমরা যখন রাইট বাটনে যখন ক্লিক করব, তখন কিছু প্যারামিটার আমরা দেখতে পাবো। তো সেখান থেকে আমাদের ইলেকট্রন ক্লাউডস এর ডেন্সিটি ওয়াইজ হচ্ছে যে আমাদেরকে ভালো ফিগারগুলি আমাদেরকে ওখান থেকে জেনারেট করতে হবে। ঠিক আছে। তো সেজন্য এরকম ফিগার আমাদেরকে ম্যানুস্ক্রিপ্টে বসাতে হবে। ঠিক আছে। আমি তোমাদেরকে একটা ইউটিউব ভিডিও পাঠাবো,
তাহলে কিভাবে সুন্দর ফিগার জেনারেট করতে হয় সেগুলি তোমরা দেখতে পারবে। তাহলে এই পর্যন্ত যা দেখালাম তোমরা কি সবকিছু বুঝতে পেরেছো? আমি কিন্তু আজকের ক্লাসের ম্যাক্সিমাম পোর্শন কিন্তু কভার করে ফেলেছি। এই যে আমাদের ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ম্যাপ অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেছে, আইবমোস সার্ভার থেকে দেখানো কমপ্লিট, এখন শুধু স্পেকট্রাল ক্যারেক্টারাইজেশনটা শুধু বাকি। তাহলে এতক্ষণ আমি যা দেখালাম সবকিছু কি বুঝতে পেরেছো সবাই? ইজ ইট ক্লিয়ার? হুম, কথা বলছো না কেন? সবাই ক্লিয়ার? বিভা, সাজিদ কোথায়? সাগর শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তোরা কেউ রেসপন্স করছো না তো। সাজিদ কোথায় গেল? ওকে, তাহলে এখন আমি স্পেক্ট্রাল ক্যারেক্টারাইজেশন তোমাদেরকে দেখাবো। তার জন্য প্রথমে আমরা লগ ফাইলটাকে ওপেন করবো। ঠিক আছে, লগ ফাইলটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো অ্যাটমসের সিম্বলগুলি শো করে দিই, তার সাথে লেভেল। এবার আমরা সরাসরি চলে যাব রেজাল্টসে গিয়ে ভাইব্রেশনে ক্লিক করব। তাহলে ভাইব্রেশনে যখন ক্লিক করব তখন তুমি দেখবা প্রত্যেকটা অ্যাটমস কিভাবে ভাইব্রেট করছে। তার আগে এখানে এই যে স্টার্ট অ্যানিমেশনে যদি ক্লিক করো, এই যে তাহলে অ্যাটমসের ভাইব্রেশন করে তোমরা দেখতে পাবে অ্যাটমস গুলো কিভাবে ভাইব্রেট করছে। ঠিক আছে, আর এখানে স্কেলিং ফ্যাক্টরটা আমাদেরকে একটু স্পেসিফাই করে দিতে হবে। তো 0.957। এটা লিটারেচার স্টাডি করে ডিফারেন্ট মলিকুলসের ক্ষেত্রে ডিফারেন্ট স্কেলিং ফ্যাক্টর আমরা ইউজ করি। এবার স্পেকট্রাতে যদি চলে যাই তাহলে দেখো এই প্রোনাজিপাম বা তোমাদের ক্ষেত্রে তোমরা যদি অ্যাসপিরিন নিয়ে কাজ করো তাহলে সেই মলিকুলসের এই যে আইআর, রমন, বিসিডি এগুলি তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা শুধু আইআর সিলেক্ট করেছিলাম সেজন্য এখানে আইআর দেখাচ্ছে। আর অপটিমাইজেশন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনের সময় তোমরা যদি রমনটা ওকে করে দাও তাহলে এখানে রমনও আসবে, বিসিডিও আসবে। ঠিক আছে, এটা ক্ষেত্রে শুধু আইআর করা হয়েছিল সেজন্য শুধু আইআর এসছে। এখন এই ফিগারটাকে একটু আমরা আরেকটু সুন্দরভাবে ডিজাইন করব। তার জন্য এটা প্রপার্টিসে গেলাম, প্লটস। আমি আবারও দেখাচ্ছি, প্লটসে যাব, প্লটসে গিয়ে প্রপার্টিসে ক্লিক করবো। এখান থেকে কিছু প্যারামিটার আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। ওয়াই অ্যাক্সিসটাকে আমরা ইনভার্স করে দেব। তারপর হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসে একটা রেঞ্জ আমরা ফিক্সড করে দেবো। এক্স অ্যাক্সিসে সাধারণত 400 থেকে 4000। এটা হচ্ছে ওয়েভ লেংথ আমরা ফিক্স করে দিলাম 400 থেকে 4000 ওয়েভ। তারপরে অ্যাপিয়ারেন্সে আমরা ব্লু কালারগুলিকে রিমুভ করে দিব, রেড কালারগুলিকেও রিমুভ করে দিব। ওকে, তাহলে এই যে এখন আমরা যে কার্ভটা পাচ্ছি, ফিগারটা পেলাম, দিস ইজ দ্য আইআর কার্ভ, এফটি আইআর কার্ভ। ঠিক আছে, এখন তুমি যখন এই কার্ভে যখন হচ্ছে কোন ওয়েভ লেন্থে কোন মলিকুলস আছে সেটা তুমি দেখতে পারবা। এফটিআর এর মাধ্যমে কি করা হয় আলটিমেটলি, পারপাসটা কি, এফটিআর আমরা কেন করি? আইআর এর পারপাসটা কি? আইআর এর পারপাসটা হচ্ছে ফাংশনাল গ্রুপ ডিটেকশন করার জন্য। এই যে আমরা এই মালিকুলসের যে এফটিআইআর করলাম তার কোন ওয়েভ লেংথে কোন ফাংশনাল গ্রুপ রয়েছে এটা দেখার জন্যই হচ্ছে যে আমরা এফটিআইআর করলাম। যেমন আমি যদি এখন এই ওয়েভ লেংথ এই পিকটাতে যদি ক্লিক করি তাহলে এই পিকটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই যে এখানে দেখো কার্বন অক্সিজেনের স্ট্রেচিং শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছ তোমরা এই যে উপরের দিকে কার্বন অক্সিজেন স্ট্রেচিং হচ্ছে, কার্বন অক্সিজেন। তার মানে এখানে কোন ফাংশনাল গ্রুপটা আছে? এখানে হচ্ছে কিটোনিক গ্রুপ আছে, সিও। এখানে কিটোনিক গ্রুপ আছে, আর এটার ওয়েভলেংথ হচ্ছে কত? এই যে নিচে লেখা আছে ওয়েভলেংথ 1745.92। বুঝতে পেরেছ? লেখা আছে। একইভাবে আমি যদি তারপরের ওয়েভলেংথটাতে যদি ক্লিক করি, তারপরে ওয়েভলেংথটাতে যদি ক্লিক করি তাহলে এখানে আমরা দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন দিকে ভাইব্রেশন সব থেকে বেশি হচ্ছে। স্পেসিফিক হলে আমরা নিব, আর স্পেসিফিক না হলে আমরা নিব না। যেমন এই ভাইব্রেশনটা মোটামুটি ভিজিবল, এই যে নাইট্রোজেন হাইড্রোজেন,
ঠিক আছে, একইভাবে তারপরে এই ওয়েভলেংথটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখান থেকে দেখব যে এখানে মোটামুটি হচ্ছে, এটাকে যদি আরেকটু করি, এগুলিকে ঘুরে ঘুরে ফিরে দেখতে হবে কোন জায়গায় ভাইব্রেশনটা বেশি হচ্ছে। এই যে এই জায়গায় হচ্ছে, এই যে দেখো, একটু ভালো করে খেয়াল করে দেখো, কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন 27, তারপর হচ্ছে কার্বন 14, হাইড্রোজেন 26, তার মানে এই জায়গার মধ্যে ভাইব্রেশনটা হচ্ছে। তো এটা কি ধরনের ভাইব্রেশন? হ্যাঁ, তো এটা তোমরা একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট আমি তোমাদেরকে একটু দিয়ে দেখাই। তোমরা জাস্ট লিখে সার্চ করবা যে মলিকুলার ভাইব্রেশন। মলিকুলার ভাইব্রেশন লিখে সার্চ করবা। সার্চ করলে আহ, প্রথম যে উইন্ডোজটা আছে, ওয়েবসাইট আছে, এটাতে চলে যাও, মলিকুলার ভাইব্রেশন। তো ডিফারেন্ট টাইপস অফ মলিকুলার ভাইব্রেশন আছে, এগুলি তোমাদের ইনঅর্গানিক কেমিস্ট্রিতে পড়ার কথা। ডিফারেন্ট টাইপস অফ মলিকুলার ভাইব্রেশন, এই যে দেখো নিচের দিকে দেখো, ডিফারেন্ট টাইপস অফ মলিকুলার ভাইব্রেশন। অর্থাৎ একটা সেন্ট্রাল অ্যাটমের দুই পাশে দুইটা অ্যাটম যদি একই দিকে যদি রোটেট করতে থাকে, একই দিকে যদি ভাইব্রেট করতে থাকে, তখন এটাকে আমরা বলি স্ট্রেচিং। এবং এই স্ট্রেচিংটাকে বলি আমরা সিমেট্রিক্যাল স্ট্রেচিং। অর্থাৎ দুইটা অ্যাটম সেই একই দিক থেকে বারবার উপরে নিচে যাচ্ছে। আরেকটা হচ্ছে অ্যাসিমেট্রিক্যাল স্ট্রেচিং। এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম থেকে একটা মলিকুলস যেদিকে ভাইব্রেট হচ্ছে, আরেকটা তার বিপরীত দিকে স্ট্রেচিং হচ্ছে। এই ধরনের স্ট্রেচিংকে বলা হয় অ্যাসিমেট্রিক। আরেকটা হচ্ছে ব্যান্ডিং। ব্যান্ডিংটা হচ্ছে ব্যান্ডিংটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম থেকে দুটা মলিকুলস যদি একই দিকে যদি ভাইব্রেট করে, তখন এটাকে আমরা বলছি ব্যান্ডিং। তারপর হচ্ছে রকিং। রকিংটা হচ্ছে একদিকে না করে একইভাবে ডানে বামে যাবে। আরেকটা হচ্ছে ওয়াগিং, একটা সামনে যাবে আর মানে সামনে পিছনে যাবে, দুইটা মলিকুলসই একই সাথে সামনে পিছনে যাবে। আর টুইস্টিং হচ্ছে একটা সামনে একটা পিছনে যাবে, এই যে এই মলিকুলসটা সামনে যাবে, এই মলিকুলসটা পিছনে যাবে। তো এই মলিকুলার ভাইব্রেশন অনুযায়ী তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে তোমাদের যেই ভাইব্রেশন তোমরা দেখতে পাচ্ছ, এটা কি ব্যান্ডিং, না রকিং, না টুইস্টিং, এটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এবং ম্যানুস্ক্রিপ্ট আমরা কিভাবে দেখাবো সেটা একটু তোমাদেরকে একটু আমি দেখাই, যে আমরা ম্যানুস্ক্রিপ্টে কিভাবে দেখাবো। এই এফটিআইআর, এফটিআইআর তোমাদেরকে আজকে যে গ্রাফটা দেখালাম, এই গ্রাফটাই হচ্ছে পরবর্তীতে আমরা আমাদের একটা সফটওয়্যার আছে অরিজিন প্রো, ওটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। অরিজিন প্রো এর মাধ্যমে আরো সুন্দর এবং চমৎকার ভাবে এই এফটিআইআর কার্ভগুলি তৈরি করা যায়। যেমন তোমাদেরকে আমি একটা কার্ভ দেখাচ্ছি, যেগুলি আমরা আমাদের লাস্ট প্রজেক্টে তৈরি করেছি। এই যে দেখো, এগুলি অরিজিন প্রো দিয়ে করা। ঠিক আছে, অরিজিন প্রো দিয়ে আমরা এই কার্ভগুলো তৈরি করেছিলাম। সরি, অরিজিন প্রো দিয়ে আমরা এই কার্ভগুলি তৈরি করেছিলাম। ঠিক আছে, এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, আমরা কি করলাম, এই যে ওয়েভলেংথটা দেখতে পাচ্ছি, এই ওয়েভলেংথে কার্বন 13 হাইড্রোজেন 21 কোন ধরনের মলিকুলার ভাইব্রেশন হচ্ছে? ব্যান্ডিং। এবং এটার ওয়েভলেংথ কত? 1742.14। এইভাবে প্রত্যেকটা ভাইব্রেশন পিক তোমাকে ধরে ধরে এক্সপ্লেইন করতে হবে কোন ভাইব্রেশন পিকে কোন ধরনের ফাংশনাল গ্রুপ আছে। তাহলে এখন চমৎকারিতাটা দেখো, এক্সপেরিমেন্টালি যদি তুমি এফটিআইআর করতা, যেমন ল্যাবে এক্সপেরিমেন্টালি আমরা যখন এফটিআইআর করি, তো এক্সপেরিমেন্টালি এফটিআইআর করার পরে এরকম একটা গ্রাফ আমরা পাই এবং ওয়েভলেংথ গুলিও পাই, কিন্তু ওখানে কোন ফাংশনাল গ্রুপ আছে এটা কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু কম্পিটিশনাল কেমিস্ট্রিতে আমরা যখন এফটিআইআর করলাম, তখন সেখানে পার্টিকুলার পিক এরিয়া, তার ওয়েভলেংথ, এবং সেখানে কোন ধরনের ভাইব্রেশন হচ্ছে এবং কোন ফাংশনাল গ্রুপ এক্সিস্ট আছে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইভাবে
আমরা এক্সপেরিমেন্টাল ডেটাকে আরো ভালোভাবে ইভালুয়েট করতে পারি আমাদের এই কম্পিটিশনাল কেমিস্ট্রির মাধ্যমে। তাহলে আজকে যদি ক্লাসের আমরা সামারি করি, তাহলে আজকে ক্লাসে সামারি করলে আমরা প্রথমে আমরা দেখব যে আমরা শুরুতে অপটিমাইজেশন এবং ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করেছিলাম। তারপরে অপটিমাইজেশন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করার পরে আমরা যে লগ ফাইলটা পেয়েছি, সে লগ ফাইল থেকে আমরা জিওমেট্রিক্যাল অপটিমাইজেশন করলাম, সেখানে বন্ড ডিসটেন্স, বন্ড অ্যাঙ্গেল, ডাইহেড্রাল অ্যাঙ্গেল ক্যালকুলেশন করলাম। তারপরে থার্মোডিনামিক অ্যানালাইসিস এর মধ্যে আমরা এনথালপি ক্যালকুলেশন করলাম, গিবস ফ্রি এনার্জি, ডাইপোল মোমেন্ট, এই ইন্টারনাল এনার্জি ক্যালকুলেশন, এগুলি আমরা ক্যালকুলেশন করেছি। তারপর আমরা অরবিটাল অ্যানালাইসিস দেখলাম, সেখানে হুমুলুমু ক্যালকুলেশন করলাম। তার হুমুলুমু ক্যালকুলেশন করে সেখান থেকে এনার্জি গ্যাপ, হার্ডনেস, সফটনেস এবং পটেনশিয়াল অ্যানালাইসিস করলাম। তারপর আমরা দেখেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিক পটেনশিয়াল ম্যাপ অ্যানালাইসিস কিভাবে করে। আর তার আগে এই থার্মোডিনামিক ক্যালকুলেশনের রেজাল্টস গুলিকে আমরা ওয়েব সার্ভার থেকে কিভাবে বের করতে হয় সেটাও দেখেছি। আর সর্বশেষ তোমাদেরকে আমি স্পেকট্রাল ক্যারেক্টারাইজেশন দেখালাম, সেখানে আমরা আজকে অ্যাপটিআর দেখেছি। তো তুমি যখন অপটিমাইজেশন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনে যখন তুমি রমন এবং বিসিটি যখন তুমি মার্ক করে দিবা, তখন তুমি রমন এবং বিসিটিও দেখতে পারবা। আর লাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ইউভি ভিজিবল, এই যে আলট্রাভায়োলেট, আমরা ভিজুয়াল স্পেকটা কিভাবে তৈরি করতে পারি। তো সেটার একটা ভিডিও আমি তোমাদেরকে, শর্ট ভিডিও আমি তোমাদেরকে গ্রুপে শেয়ার করবো, সেটা দেখলেই তোমরা আশা করি পারবা। আর ইউভি ভিজিবল স্পেকটাগুলি কিরকম হয় সেটা একটু আমি তোমাদেরকে দেখাই স্লাইড থেকে। ঠিক তার পরের স্লাইডটাতে যদি তোমরা দেখো, এই যে দেখো এখানে তিনটা মলিকুলস এর জন্য আমরা ইউভি ভিজিবল স্পেকটা দেখতে পাচ্ছি ক্লোনাজিপামে। এই যে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লোনাজিপাম, যেটা ল্যামডামেক সব থেকে বেশি দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে ক্লোনাজিপাম 7, যেটা রেড মার্ক, আর একটা হচ্ছে ক্লোনাজিপাম 9 ডেরিভেটিভস। তো এইরকম ইউভি ভিজিবল স্পেকট্রাগুলি কিন্তু আমরা এই কম্পিটিশনাল কেমিস্ট্রির মাধ্যমে করতে পারি। যেমন ম্যানুয়ালি কিভাবে করা হয়, এক্সপেরিমেন্টালি ল্যাবে কোনো একটা স্ট্যান্ডার্ড ড্রাগের স্যাম্পল তৈরি করে সেটা ইউভি মেশিনে রান দিতে হয়। রান দিলে তখন এই গ্রাফগুলি তৈরি হয়। আর আমরা সেম ড্রাগটারই হচ্ছে কম্পিটিশনালি আমরা তাদের ইউভি বের করতে পারবো। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে আমরা মলিকুলার ডকিং করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত। তোমরা এগুলি সব প্র্যাকটিস করবা। প্রত্যেকে আজকে অপটিমাইজেশন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করে ফেলবা, লগ ফাইল, চেক ফাইল ক্রিয়েট করে ফেলবা। করে আজকে যে ক্যালকুলেশনগুলি তোমাদেরকে করে দেখালাম, এগুলি তোমরা আজকেই বাসায় প্র্যাকটিস করবা। ওকে, ধন্যবাদ সবাইকে।